নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীতে প্রত্যেক মেয়ের কাছে মা হওয়া একটি অত্যন্ত সুখের অনুভূতি, কিন্তু কখনো কখনো সেই সুখের অনুভূতির পথে যখন আসে কিছু অন্তরায়, তখন আমাদের মনে আসে নানা কষ্ট, নানা দুঃখ। তার জন্য আমাদের মুখোমুখি হতে হয় বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞদের। আজকে আমরা মহিলাদেরই সেরকম কিছু সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়ের কাছে। ডাক্তারবাবু, আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার ডাক্তার, যেটা নিয়ে শুরু করেছিলাম যে মা হওয়া তো সব থেকে সুখের অনুভূতি, তো সেই সুখের অনুভূতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমরা করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই করোনা পরিস্থিতিতে অনেক রকম চিন্তা, দুশ্চিন্তা আমাদের প্রত্যেককেই ভাবাচ্ছে। কেউ যদি মা হতে চান বা কেউ মা হচ্ছেন, এক্সপেক্ট করছেন, তো তাদের কি করণীয়? ভালো প্রশ্ন। কয়েকটা ভাগ আছে যেন। কেউ মা হতে চান, কেউ মা হওয়ার পথে, আর অলমোস্ট শেষের পথে এবং ডেলিভারি হবে সেই ভয় কিংবা পারহ্যাপস এ লিটল বিট অফ অ্যাংজাইটি। এই সব জিনিসগুলোকে না ভাঙা দরকার। ভয়গুলোকে, ভয় পাওয়ার তো কিছু নেই, জয় করার ব্যাপার আছে, তাই না? প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে, কারণ ভ্যাকসিন আজকাল প্রমাণ হয়ে গেছে যে প্রেগনেন্সিতেও সেফ। নিতে হবে এবং নেওয়া উচিত, আমরাও সবাইকে বলছি। এমনিতেই তো আমরা যেগুলো নর্মালি বলি, আজকাল একটুখানি বেশি বয়সে সবাই মা হচ্ছেন, তা সেই দিক থেকে দেখতে গেলে আজকালকার দিনে ডায়াবেটিস অনেক বেশি হয়, থাইরয়েডের সমস্যা বেশি হয়। অনেকের মনে এই ভয়গুলো থাকে, ওরে বাবা, আমি থাইরয়েডের ওষুধ খাই, আমার ডায়াবেটিস আছে, আমার ব্লাড প্রেশার আছে, আমার কি মা হওয়া যাবে? নিশ্চয়ই যাবে। এমন কিছু নেই আজকালকার দিনে যে মা হওয়া যাবে না। আর একটা জিনিস হচ্ছে যে ওই যে বললাম, প্রত্যেকটা আমরা যদি আগে থেকে মানে যারা মা হবার চেষ্টা করছেন, আমরা তার কথা বলছি এখন, মা হবার জন্য যারা চেষ্টা করছেন, তাদেরকে যদি আগে থেকে কাউন্সেলিং, প্রথম কথা হচ্ছে তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে বোঝানো যে আগত প্রেগনেন্সিতে কী কী করতে হয়, এবং যদি এরকম যেগুলো বললাম রোগগুলো থাকে, তাহলে তার জন্যে কী করতে হবে। কি অসম্ভব সব ভুল ধারণা আছে। আমি অনেক জায়গায় বলি, অনেক মায়েদের রেগে গিয়ে বলেছি, জানেন তো আমি গোড়া, ওই মিথগুলো ভাঙবার জন্য আমি জন্মেছি। মানে গোড়া মানে ওই রবীন্দ্রনাথ আমাকে দেখে গোড়া লিখেছিলেন, গোড়া না হয়ে এখন বাসুদেব হয়ে জন্মেছি। কিন্তু এটা সত্য কথা। থাইরয়েডের ওষুধ হ্যাঁ খেতে হবে, প্রেগনেন্সিতেও খেতে হবে। যেটা জানা দরকার, প্রেগনেন্সিতে থাইরয়েডের রিকোয়ারমেন্ট বাড়ে, হয়তো ডোজ বাড়াতে হবে, তাতে আপনার বাচ্চার ক্ষতি কিছু নেই, সে সুস্থ থাকবে। ইনসুলিন, ডায়াবেটিস যদি থাকে তাহলে প্রেগনেন্সিতেই ইনসুলিন নিতে হবে। ওরে বাবা, ইনসুলিন নিয়ে আমাকে সারা জীবন ইনসুলিন নিতে হবে? মোটেই না। বাচ্চা হয়ে যাবার পরে আবার ইনসুলিন না নিলেও চলবে, সে ট্যাবলেটে ফিরে যাবে। তো এই জিনিসগুলো বোঝানো দরকার, দ্যাট ইজ কাউন্সেলিং, মা হবার আগে এগুলো। এবং যেটা বলতে যাচ্ছিলাম শুরুতেই, আজকাল একটু বেশি বয়সে মা হচ্ছেন সব, তাহলে সেই রকম ক্ষেত্রে আমরা আগে থেকে ফলিক অ্যাসিড দিই, অনেক ক্ষেত্রে অ্যাসপিরিন দিই, বলি যে এটা খেতে খেতে প্রেগনেন্সি আসুক, তাহলে প্রেগনেন্সি আউটকাম উইল বি বেটার থাকবে। এরপরে প্রেগনেন্সি হলো, প্রেগনেন্সির প্রথম থেকে যে এই যে 9 মাস, 10 মাস 10 দিনটা তো গানে হয়, কিন্তু আসলে তো 9 মাস আর 7 দিন। তা এই যে টাইমটা, একে বলে অ্যান্টিনেটাল পিরিয়ড। সেই সময়ে একটুখানি গাইডেন্সের দরকার হয়। কি ওষুধটা খুব পরের কথা, কিভাবে থাকবে, কি খাবে, কি করবে, কি করবে না, দিস ইজ দ্য গাইডলাইন। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বেসিক জিনিস। এতে কোনো বড় ডাক্তারির ব্যাপার নেই। তা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা খুব দরকার আছে। তা সেইগুলো আমরা সবসময় বুঝিয়ে বলি। তো আর তার সঙ্গে সামান্য কিছু ওষুধের দরকার হয়। দেখো,
একটুখানি নশিয়া, একটুখানি বমি বমি ভাব সকলেরই হয়। আপনি ধারে কাছে সবাইকে জিজ্ঞেস করবেন, প্রায় সকলেরই হচ্ছে। তার জন্য মুঠো মুঠো ওষুধ খেতে হয় না, হয়তো ডায়েটটা নিয়ে একটুখানি সাবধান হতে হয়, আর দু একটা ওষুধ, সামান্য ওষুধ। আগের কথা আগেই বলেছি, ফলিক অ্যাসিডের কথা। আজকাল একটুখানি ওই নশিয়াটা কমাবার ওষুধটা দেওয়া হয় প্রথম দিকে প্রায় এই। আর একটা জিনিস হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন ইজ ভেরি কমন ইন প্রেগনেন্সি, আর যাদের থাকে তাদের আরও বাড়ে। কনস্টিপেশনের জন্যেও প্রথম কথা হচ্ছে ডায়েট, আর প্রথম কথাই হচ্ছে জলটা বেশি করে খেতে হবে, রফেজ খেতে হবে। আজকালকার দিনে ওই যে ঠুকে ঠুকে খাওয়া, এইটা চলবে না। তো এইগুলো করলেই ঠিক হয়। তা না হলে আজকাল অনেক সেফ ল্যাক্সেটিভ বেরিয়েছে, সেফ একেবারে, সেই সবাই যেগুলো জানে ডালকোলাস খেয়ে ফেললাম, ওরকম নয়। তো সেই রকম জিনিস ডাক্তাররা দিয়ে থাকেন, সেগুলো খেলেই বায়োল হ্যাবিটটা ঠিক থাকে। নেক্সট হচ্ছে খাওয়া দাওয়া। আমি কিন্তু একটা টিভি চ্যানেলে গিয়েও বলেছিলাম, আমাকে অনেকে জিজ্ঞেস করছে এটা খাবো, ওটা খাবো, ফুচকা খাবো, বিরিয়ানি খাবো। আমি এক কথায় বলেছিলাম, বিষ ছাড়া সব খাবেন। হুইচ ইজ ট্রু। যেন আমাদের শাস্ত্রের কোথাও লেখা নেই যে পাইনাপেল খাওয়া যাবে না, আনারস খাবেন না, এই যে পেঁপে খাবেন না, এই যে মিথগুলো তৈরি করা হয়েছে, লেডিস গসিপ, ইটস নট, দের ইজ নো সায়েন্টিফিক প্রুফ। তো খাবে সবই যেটা তোমার ভালো লাগে এবং যেটা তুমি সহজে হজম করতে পারবে, ব্যাস এটাই সাহায্য, সোজা কথা। যেটা বুঝবার আছে বা যেটা জানতে হয়, প্রেগনেন্সিতে আমাদের মতো খাওয়া যায় না। একবার খেলাম, 6 ঘন্টা বাদে আবার খেলাম, তেরে পেট ভরে খেয়ে নিলাম, হবে না। 2 ঘন্টা পর পর অল্প অল্প করে খেতে হবে। অ্যান্ড দ্যাট মিল শুড বি হোলসাম, একটা ব্যালেন্স ফুড হবে, যাতে প্রোটিনটা প্রেগনেন্সিতে একটু বাড়াতে হয়, কার্বোহাইড্রেটটা যেমন থাকে, ফ্যাটটা একটু হয়তো অত বেশি লাগে না, কম। কিন্তু সবটারই প্রয়োজন আছে, এটা খাবে এটা খাবে না নেই। সেই জন্য আমি বলেছি যে বিষ ছাড়া সব খাবে না। বাঙালি পরিবারে এই জিনিসটা আছে। আমি রেগে গিয়ে একটা সময় বলি যে প্রেগনেন্সির গন্ধ পেলেই হলো, প্রেগনেন্সি হয়েছে কিনা তার আগে বলো ভাত খা, মাছ খা, তাদের বাচ্চা বড় হবে না। তখন বাচ্চা তো এইটুকুনি, কিন্তু তখন থেকে চললো, আর সে হড় করে বমি করছে, বলছে আবার খা। কি বিপদ বড় দিকিনি ভাই। তা আমি তখন বলি যে একটা চকলেট খেয়ে জল খেয়ে শুয়ে পড়বেন, অনেক ক্যালোরি পাওয়া যাবে, ও নিয়ে চিন্তা করতে হবে না। মাতৃকালীন সময়ে মানসিক যে অবস্থা বা মানসিক স্বাস্থ্য বলি, সেইটাকে নিয়ে আপনি কি বলবেন, মানে সেটা কতটা ভালো রাখা জরুরি? ভীষণ দরকার, জানো, ভীষণ দরকার। আমি অনেক দিন আগে একটা মুশকিল আসান বলে প্রোগ্রাম করতাম, তখন শুভেন্দুদা, মানে শুভেন্দু চট্টোপাধ্যায় বেঁচে ছিলেন। তখন আমাদের এই শাশ্বত অপূর্ব স্ত্রী প্রেগনেন্ট। তো হঠাৎ ও বসে বসে দেখতো, আমি কী করে জানবো। হঠাৎ ওই প্রোগ্রামটা হয়ে গেছে, 45 মিনিটের প্রোগ্রাম, বাড়ি এসেছি, ফোন বেড়েছে, এই শোন, আমি শুভেন্দুদা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো দাদা, কি মানে আমি ভাবতেই পারিনি। শোন, এর পরের দিন একটু গিয়ে বলিস তো, ওই প্রেগনেন্সিতে কী সব হয় না, আমি ওসব পড়াশোনাটা ভুলে গেছি, প্রেগনেন্সি ব্লুজ, ওইটা নিয়ে একটু বলিস তো। হুইচ ইজ সো কমন, ইট ক্যান হ্যাপেন যে প্রেগনেন্সিতে এক একজনকে দেখবে কোনো কিছু কারণ নেই হাওয়া করে কাঁদছে। এই যে অজানা ভয়, বিশেষ করে প্রথম যাদের প্রেগনেন্সি হচ্ছে, যে এটা যে ভয়ের কিছু নেই, যে খুব সুখের অনুভূতি, সেইটাকে মনের মধ্যে বপন করা, এবং সেটার জন্যে যা যা করতে হবে, বই পড়ো, ভালো ছবি দেখো, ভালো কিছু ভাবো, গান শোনো, এই নিয়ে থাকা। ওই কোথায় কুটকাচালি হচ্ছে সে কি সিরিয়ালে, ওসব না দেখে এইসব করলে ভালো থাকবে। মনটাকে ভালো রাখা খুব ভালো দরকার, ভীষণ দরকার। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মেন্টাল হেলথের খুব দরকার ইন প্রেগনেন্সি। যেমন ফিজিক্যাল হেলথের বললাম, তার সঙ্গে মেন্টাল হেলথেরও খুব দরকার আছে। আর একটা জিনিস বলে দিই, মেন্টাল হেলথের এই যে প্রবলেম হয় না, সেটা কিন্তু ইচ্ছে করে যে সেই মেয়েটি করছে তা নয়। এই যে মেন্টাল হেলথের এই প্রবলেমটা হয়, যে সাংঘাতিক হরমোনাল একটা চেঞ্জ হয় সাডেনলি শরীরের মধ্যে, তার জন্যে হয়। সেই জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক অনেকের ক্ষেত্রে। এবং ওই যে বললাম, পারিপার্শ্বিক চারিপাশে যেসব লোকজন আছে তাদের দায়িত্ব নিতে হবে, তাকে ভালো রাখো। আমার মতো একটা বুড়ো থাকলে সে বসে বসে গল্প করবে।
দেখো একটা বিষয় যে এখন তো আমরা দেখি যত ডেলিভারি হয় ম্যাক্সিমাম সিজার হয়, তো আগেকার দিনে এই সিজারের থেকে কিন্তু ভ্যাজাইনাল ডেলিভারি যেটা সেটাই হতো। এর কারণটা একটু যদি আপনি আমাদের বলেন। এক্স্যাক্ট একটা কারণে এর কথা বলা খুব মুশকিল। প্রথম কথাই একটা ভাঙি, ওই মিথ ভাঙা গোড়া বলেছি না, লোকের সবসময় এখন একটু কমেছে, আগে ধারণাই ছিল মানুষের সিজার করছে মানে ডাক্তার বেশি টাকা নেবে ওই জন্য করছে, ইচ্ছে করে দিচ্ছে, হুইচ ইজ নট ট্রু। আজকালকার দিনে যা প্রেগনেন্সি হয় 80% তাদের কিছু না কিছু কমপ্লিকেশন থাকে। এই যেমন শুরুতেই বললাম, ধরো হাইপার টেনশন, ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেম, বেশি বয়সে বাচ্চা হওয়া এবং ইনফার্টিলিটি ট্রিটেড প্রেগনেন্সি। আজকাল অনেক ক্ষেত্রে ইনফার্টিলিটি মানে বাচ্চা হচ্ছে না, বন্ধাত্ব থেকে প্রেগনেন্সি এসছে, আর সেটা হয়তো টুইন্স। সেরকম প্রেগনেন্সিতে ওই গালে হাত দিয়ে বসে থাকবো কখন পেন উঠবে, এটা ভাই করা হয় না। সেই জন্য সিজারিয়ান রেট বেড়েছে, সমগ্র বিশ্বেই বেড়েছে, এবং সবাই সেই নিয়ে কথা বলছে যে এইটাকে নামিয়ে আনো, এটাকে নামিয়ে আনো। সত্যিই তাই, নামিয়ে আনার দরকার। এইবারে প্র্যাকটিক্যাল সিচুয়েশনগুলো বলি। মাসে যেখানে 2000 ডেলিভারি হয়, তাকে যে মনিটরিং মানে তার পাশে বসে দেখার, সেই ডাক্তার, নার্স, মিডওয়াইফ, আয়া কোথায়? ডিফিকাল্ট প্রেগনেন্সিস অনেক বেশি হয়। মেটার্নাল এজ, মায়েদের বয়স আজকাল অনেক বেড়ে গেছে, কারণ সব মায়েরাই এখন চায় চাকরি করে একটু এস্টাবলিশ হই, তারপরে বিয়ে করব, তারপরে বাচ্চা। আজকেও 2-3জনকে দেখেছি 37 বছর বয়স, উড লাইক টু ট্রাই ফর এ বেবি। আর একটা কথা হচ্ছে, এখন অনেক সেফ হয়ে গেছে সিজারটা। আগেকার দিনে যে রিস্ক ফ্যাক্টর ছিল, এখন বেটার অ্যান্টিবায়োটিক, বেটার অ্যানেস্থেশিয়া, অনেক সেফ। এই অ্যানেস্থেশিয়ার কথা বললাম, আগে না খুব জেনারেল অ্যানেস্থেশিয়া হতো, কেউ একদম ঘুম পাড়িয়ে দেওয়া হলো, অজ্ঞান করে দেওয়া হলো। এখন বেশিরভাগ ওই স্পাইনাল অ্যানেস্থেশিয়া বলে, তাতে একেবারে ব্যথা থাকে না, কিছু না, অ্যান্ড ইট ইজ ভেরি সেফ ফর মাদার অ্যান্ড ফর বেবি। সেই জন্যে বাচ্চার ডাক্তাররাও খুব প্রেফার করেন যদি করে মানে স্পাইনাল অ্যানেস্থেশিয়াতে বাচ্চা হয়। এখন স্পাইনাল অ্যানেস্থেশিয়ার পরে হয় ডাক্তারবাবুরা বোঝান না, কিংবা মায়েরা কিছু করে না। এই জন্যে এখন ভীষণ কমপ্লেন হয়ে কোমরে ব্যথা, ওই যে ইঞ্জেকশন দিল তারপর থেকে যে কোমরের ব্যথা হলো ডাক্তারবাবু, সে আর গেল না। এ কথা আমি সেই চ্যানেলে গিয়েও শুনেছি। সেখানে গিয়ে বলেছিলাম, দেখো বাবা, যে নিডলটা দিয়ে ইঞ্জেকশনটা দেওয়া হয় প্রায় চোখে দেখা যায় না, সেই নিডল দিলে তোমার কিছু হওয়ার কথা না, যেটা হচ্ছে সেটা মাথায়। তো বাচ্চা হওয়ার পরে তুমি কি উপর হয়ে শুয়েছিলে? না ডাক্তারবাবু। এক্সারসাইজ করেছিলে? না ডাক্তারবাবু। এরকম করে তো কেউ বলে না, সব বাজে কথা। সবাই সব কিছু বলে, তোমরা কিছু করো না, তারপরে খুঁজে বেড়াও কোনটার জন্যে। যেমন মোটা লোকেরা সবসময় ছুতো খুঁজছে, ওই যে ওষুধটা ডাক্তারবাবু দিলেন না, তারপর থেকে মোটা হয়ে গেলাম। কখনো বলবে না আমি গাঁদা খাচ্ছি মোটা হচ্ছি, কেউ বলে না। এই রকম ব্যাপারগুলো। মায়েরা সত্যি অনেকে এখন ওয়ার্কিং, তাদের অনেক কাজের মধ্যে তারা ব্যস্ত থাকেন, হয়তো সবটা তারা সঠিকভাবে পালন করতে পারেন না বা পারছেন না। তবুও মানে কোনগুলো একদম পালন করতেই হবে সিজার হওয়ার পর? আজকালকার মেথড, সুচার, স্কিল, অ্যানেস্থেশিয়া এত ভালো হয়ে গেছে যে সিজার ব্যাপারটা নর্মালের মতো। আজকে সবাই কিন্তু 3rd ডেতে বাড়ি চলে যাচ্ছে। আমেরিকাতে তো 2 দিনে ছেড়ে দেয়, তা 3 দিনে সব বাড়ি চলে যায়, কোনো রেস্ট্রিকশন থাকে না। একমাত্র রেস্ট্রিকশন থাকে, আমি তো অন্তত আমার পেশেন্টদের বলি, ডোন্ট লিফট এনিথিং হেভি, ভারী কিছু তুলো না। এইটা 1 মাস, আর তারপর থেকে কিছু না। উপর হয়ে শোয়ার কথা বললাম না, সেটা খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো, আপনাদের সকলেরই জানা উচিত, ইউট্রাসটা তো এত বড় হয়েছিল বাচ্চাটাকে ধরে রাখার জন্যে। চিত হয়ে শুলে সে তো উল্টো হয়ে পড়ে থাকবে, উপর হয়ে শুলে সেটা নর্মাল পজিশনে আসবে। সেকেন্ড কথা হচ্ছে, পেটের উপর চাপটা পড়লে, এই যে পেটটা নরম থলথলে, আমি বলি জেলি বেলি হয়েছে, সেইটাকে প্রথম থেকে এক্সারসাইজ করা যাবে না, কিছুদিন তো রেস্ট লাগেই, কারণ ব্যথাটা যাওয়ার জন্যে। 1 মাস পর থেকে কিন্তু এক্সারসাইজ করা যায়, ভারী জিনিস না করে। ব্রিদিং এক্সারসাইজ তো বাড়ি গিয়েই করা যায়।
সেই জন্য এইগুলো মেনে চলা দরকার। কবে থেকে কাজে জয়েন করতে পারবেন? আমার পেশেন্ট আমার জীবনে থার্ড উইকে জয়েন করেছে, সে আমি দেখেছি। আমি সিজার করেছি, বলেছি যে, ও বললো, ইস আমার বোনের বিয়েটা আমি তাহলে অ্যাটেন্ড করতে পারবো না। হ্যাঁ, কতদিন পরে? বলে 1 মাস পরে। 1 মাস পরে তুমি পারবে, তবে যদি না যেতে চাও যেও না। আমি সেখানে নিমন্ত্রিত গিয়ে হাজির হয়েছি, দেখি সেই ভদ্রমহিলা, ডাক্তারবাবু। আর জানো তো আর একটা বিপদ আছে অবস্টেরিশিয়ানদের, ডাক্তারবাবু বলে দূর থেকে মানে ডেকেই বলবে, এই যে আপনার, বলছো বাচ্চা আমার তো হাজার হাজার, এই তো আপনার শুনতে হয়েছে জীবন। এই জিনিসগুলো জীবনে খুব মজার, কিন্তু খুব শান্তি দেয়। যায় এই যে কি আনন্দ না, মাতৃত্বের আনন্দ ওরা যেমন পায়, আমরাও যখন একটা বাচ্চাকে মায়ের হাতে তুলে দিই, আর বিশেষ করে যদি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করার পরে হয়, এই আনন্দটা না টাকা দিয়ে হয় না, এটা এইখানের অনুভূতি, একদম অনুভূতি। ডাক্তার, যে সমস্যাটা নিয়ে আপনি বলছিলেন যে সিজার হওয়ার পর যে উপুর হয়ে শোয়া, এক্সারসাইজ করা, এগুলো হয়তো অনেকে সঠিকভাবে করতে পারেন না, এবং তার কারণেই কি মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় বাচ্চা হওয়ার পর? অনেকগুলো ভুল ধারণা আছে, যেন করতে পারেন না বলে কিছু নেই, করতে হবে এবং করা উচিত। এই দিয়ে আমি শুরু করব কথাটা, তোমার রিফ্রেশ করলাম। মোটা হয়ে যাওয়ার অনেক ধারণা আছে, কারণ একটা জিনিস হচ্ছে বাড়ির লোকেদের অসম্ভব ধারণা, ওর সিজার হচ্ছে, ওরে বাবা শুয়ে থাক, প্রথম কথা, যেটা উচিত নয়। দ্বিতীয় হচ্ছে খাওয়া। একটা কমিউনিটির ওপর তো ভীষণ রকম আছে, তারা মনে করে যে একদম গাওয়া ঘিয়ের গরম লাড্ডু না খাওয়ালে ইউট্রাসটা শুকোবে না, ছোট হবে না, মানে আমরা যাকে ইনভলিউশন বলি। ঘিয়ের সঙ্গে ইনভলিউশনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যদি থাকে সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের ওপরে। প্রপার ব্রেস্ট ফিডিং উইল হেল্প ইনভলিউশন অফ ইউটারাস, এইটা বোঝা খুব দরকার আছে। অনেকেই ব্রেস্ট ফিডিংয়ের সময়ই যত কিছু, তার আলস্য, তার কষ্ট, তার যা কিছু, বাচ্চাটা খাচ্ছে না, বলে কেউ ওকে শিখিয়ে দিল। ওকে তো কেউ ওপর থেকে শিখিয়ে দিয়ে পাঠায়নি, তুমি তোমার মায়ের ব্রেস্ট ফিড করো না। তা তার মানসিকতার কতটা, সে কতটা খাওয়াতে চায়, সেইটার ওপর ডিপেন্ড করে তো। তাই সেই জন্যে সেইটা হচ্ছে আসল জিনিস, যে ইউট্রাসটা কত তাড়াতাড়ি ছোট হবে। এই উল্টোপাল্টা খাওয়ানোর জন্যে এই মোটা হয়ে যাবার একটা প্রবণতা হয়, এবং লোকে জানে না ডায়েটটা কী হওয়া উচিত। ল্যাকটেশনাল পিরিয়ডেও ওই দুটো জিনিস, ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট বেশি হওয়া উচিত, যেমন দুধ, ডিম এগুলো খাবে, প্রোটিন ইনটেক বেশি হওয়া উচিত। এইগুলোর উপরেই সব কিছু ডিপেন্ড করে। প্রবণতাটা থাকে হয়তো কিছু লোকের, কিন্তু সেটা অ্যাগ্রেভেট করে উইথ দ্য ফুড হ্যাবিট অ্যান্ড ল্যাক অফ এক্সারসাইজ। এবার আসছি ডাক্তারবাবু একটু হাই রিস্ক প্রেগনেন্সি সম্পর্কে। আপনি হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে কথা বলছিলেন কিছু কিছু জায়গায়, তো এক্স্যাক্টলি হাই রিস্ক প্রেগনেন্সি বলতে কি বুঝবো? হাই রিস্ক প্রেগনেন্সি তো দুটো ক্যাটেগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে মেডিকেল যে প্রবলেমসগুলো, মেডিকেল প্রবলেমস ইন প্রেগনেন্সি নিলে সেটা হাই রিস্ক হয়। প্রেগনেন্সি ইটসেলফ ইজ ডিফিকাল্ট, সেটা নিয়ে হয়। যেমন ধরো টুইন্স, যেমন ধরো ব্রিচ, মানে বাচ্চাটা উল্টো পজিশনে আছে এবং বড় বেবি। আর ইয়েগুলো তো বললাম, ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো তো বলেছি। এক্সেসিভ হাই রাইজ অফ ব্লাড প্রেশার, সেগুলো আমরা সবসময় কন্ট্রোল করবার চেষ্টা করি। ব্লাড প্রেশার রাইজ হলে যে শুধু এক্লাম্পসিয়া নয়, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখা দরকার, তা নাহলে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টও হতে পারে। তো এই জিনিসগুলো সব কটা হাই রিস্ক। তারপর প্রেগনেন্সি অ্যাবাভ 35 ইজ হাই রিস্ক। তো তারপর হচ্ছে মাল্টি, যাদের অনেকগুলো প্রেগনেন্সি হয়েছে, সেটাও কিন্তু হাই রিস্ক। আর একটা দল থাকে আজকালকার দিনে যে তারা কন্ট্রাসেপটিভ ইউজ করবে না, বুঝেছো তো? প্রেগনেন্সি হলে অ্যাবর্শন করতে দৌড়বে। তো অ্যাবর্শন করতে দৌড়বে, 3-4টে অ্যাবর্শনের পরে যে প্রেগনেন্সিটা হবে, তার রিস্ক অনেক বেশি ফর স্পন্টেনিয়াস অ্যাবর্শন, প্রিম্যাচিওর লেবার, আইইউজিআর মানে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, বাচ্চা ছোট হয়ে যাবে, গ্রোথটা কম হয়, এই সবগুলো সব হতে পারে। দিস আর অল হাই রিস্ক। আজকালকার দিনে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি অনেক বেশি। নর্মাল ইয়াং মেয়ে, 20 বছরের মেয়ে, গ্রামের মেয়ে, কাজ করে, একটা প্রেগনেন্সি হয়েছে, তাকে দেখতে হয় না।
নেচারই সব ঠিক করে দেবে। একজন কেউ পাশে থাকলেই ঠিক নর্মাল ডেলিভারি হয়ে বেরোবে। অনেস্টলি সত্যি কথা বললাম, এই আমাদের এই চেম্বারে বসে বড় বড় ডাক্তারি করে ব্লাড প্রেশার দেখে আর এই ওষুধ দিচ্ছে, কোনো দরকার হয় না তাদের। তো একটা বিষয় হয়তো আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে বা অনেকেই হয়তো জানেন না যে এক্স্যাক্টলি সিজার হবার পর বা ডেলিভারি হওয়ার ঠিক কতদিন পর থেকে তারা স্বাভাবিক সম্পর্ক সেটা তারা করতে পারেন। যেটা জানা খুব দরকার, 23 দিন পর থেকেই প্রেগনেন্সি হতে পারে ডেলিভারি। সাবধানতা নিতেই হবে। এই যে সাবধানতা নিতেই হবে ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকের ধারণা আছে ব্রেস্ট ফিডিং করছি তো, বাচ্চা বুকের দুধ খাচ্ছে, আমার তো প্রেগনেন্সি হবে না। নো, প্রেগনেন্সি তখনই হবে না যদি ব্রেস্ট ফিডিং করার সময় পিরিয়ড সম্পূর্ণ বন্ধ থাকে। বাচ্চা যদি সম্পূর্ণভাবে ব্রেস্ট ফিডিংয়ের ওপর থাকে, একেই আমাদের ভাষায় ল্যান বলে, তবেই ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া হবে, মানে বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে একদম বন্ধ। সেই রকম ক্ষেত্রেই শুধু প্রোটেকশনটা নিতে হয় না, কারণ প্রেগনেন্সি আসবে না, তা নাহলে প্রোটেকশন নিতেই হবে। এমনি কন্ট্রাসেপটিভ পিলস বাচ্চা হওয়ার পরেই খাওয়া যায় না। আমরা অন্তত 3 মাস তো বলি, ইউজুয়ালি 6 মাস, কারণ তখন আমরা আজকাল বলি অন্তত 4 মাস বাচ্চা সম্পূর্ণভাবে ব্রেস্ট ফিডিংয়ের ওপরে থাকবে, টোটালি ব্রেস্ট ফিডিংয়ের ওপরে থাকবে, নাথিং এলস। জল পর্যন্ত না, ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্ট ফিডিং। সেই জন্য মাকে 4 লিটার করে ফ্লুইড খেতে বলি, আমি তো অন্তত বলি। জল খাবে, ফ্রুট জুস খাবে, দুধ খাবে, দুধ সাবু খাবে, সব মিলিয়ে 4 লিটার যেন হয়, তাহলে ব্রেস্ট মিল্ক ঠিক থাকবে। মানসিকতা যে হ্যাঁ ব্রেস্ট ফিডিং করবো, আমার বেবিকে আমিই খাওয়াবো, তাহলেই ঠিক থাকবে। এবং আগেকার দিনের সেই মা ঠাকুমার জিনিসটা আবার ফিরে এসছে, বাচ্চা চাইলেই খাওয়াও, কাঁদলেই খাওয়াও। ঘন্টা ধরে ঘড়ি ধরে 3 ঘন্টা আনতে ব্রেস্ট ফিড করিয়েছি, 3 ঘন্টার আগে তো দিতে পারবো না, ওসব উঠে গেছে, ওসব উঠে গেছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবারে হচ্ছে কি, তাহলে কন্ট্রাসেপশন কি করবে? কন্ডোম ইউজ করতে পারে। সেফ পিরিয়ড বলে কিছু হয় না এই সময়টাতে, তো কন্ডোম একটা ইউজ করতেই পারে। পিল একটাই হয়, সেটাকে বলে প্রোজেস্টেরন অনলি পিল, মানে যেখানে 2টো হরমোন দিয়ে তৈরি হয় এমনি কন্ট্রাসেপটিভ পিলসগুলো, তার একটি হরমোন দিয়ে যেটা পিল হয়, একটিই আছে সেটা বাজারে, সেইটা খেতে পারে। সেটা খাওয়ার নিয়ম হচ্ছে রোজ একটা করে খেয়ে যাবে, তাতে হয়তো পিরিয়ড বন্ধ থাকে, কিন্তু তার ব্রেস্ট ফিডিংয়ের ওপরে বা ব্রেস্ট মিল্কের ওপরে, ব্রেস্ট মিল্কের ফ্লোর ওপরে কোনো এফেক্ট নেই। এবার একটু ইনফার্টিলিটি প্রসঙ্গে আপনার কাছে আসবো। যদিও এটা একটা অনেক বড় বিষয়, তবুও এই ইনফার্টিলিটি বিষয়টা এখন কি আরও বেশি বাড়ছে এবং তার জন্য সুরাহা কি বলা খুব মুশকিল, বাড়ছে তো নিশ্চয়ই। আমাদের এই ডিসকাশনের মধ্যে এসেছিল মায়েদের এজ এখন বেড়ে গেছে, প্রথম প্রেগনেন্সির এজ। এমনও হয়েছে যে যারা ধরো শোবিজে আছে, যারা র্যাম্পে হাঁটে, তারা চায় না যে আমি 35 অবধি, অলমোস্ট 40 অবধি আমার ফার্টিলিটির কোনো ব্যাপার নেই, কারণ আমার কেরিয়ার, আমার এইটা, তারপর যখন আমার সত্যি অন্য দিক থেকে কমে যাবে, তখন আমি বাচ্চার জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে তাহলে তোমার এগটাকে তুলে রাখো। ওভাম রেখে দেওয়া যায়, তো ওভাম প্রিজার্ভেশন ইজ ইম্পর্ট্যান্ট ফর দোজ পিপল যারা চাইবে সে তার নিজের এগটি রেখে দিল ফ্রিজ করে। ইনফার্টিলিটি সেন্টারগুলো এটাই করে, লিকুইড নাইট্রোজেনে রেখে দেবে, তারপর যখন সে 5-7 বছর বাদে বলবে যে না এবারে আমি প্রেগনেন্সি চাই, তাহলে তার হাজব্যান্ডের স্পার্মের সঙ্গে সেই এগটা মিলিয়ে তখন তার ইউটেরাসে বসিয়ে দেওয়া হবে। কীরকম মনে হয় না? দিস ইজ সায়েন্স, দিস ইজ সায়েন্স। এইটা করলে কিন্তু তার প্রেগনেন্সি হওয়ার চান্সটা অনেক বেশি ওই বয়সে গিয়েও। ইনফার্টিলিটির এটা আজকালকার দিনে একটা বড় কথা, যে প্রিজার্ভেশন অফ এগ প্রিজার্ভেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ইনফার্টিলিটি এটা বাড়ছে, কি জানো, মেল ইনফার্টিলিটি কিন্তু খুব বেড়ে যাচ্ছে। উই ডোন্ট নো রিয়েলি যে এটা কি এই আইটির যুগ, শুধু ল্যাপটপ, ফিজিক্যাল এক্সারসাইজ কম, ছেলেরাও তো অত্যন্ত বেশি মোটা হয়ে যাচ্ছে। ওয়েট গেইন ইজ এ প্রবলেম ফর মেল ফোকস অ্যাজ ওয়েল। সেই জন্যে আজকাল যখন এই কাপলকে দেখি, আমি অলওয়েজ কাপল দেখি যদি কেউ প্রেগনেন্সি না হওয়ার জন্য আসে,
সেখানে কিন্তু মেল ফ্যাক্টরের প্রবলেম আজকাল অনেক অনেক দেখি। প্লাস হচ্ছে হ্যাবিটস, স্মোকিং হ্যাবিট, অ্যালকোহল হ্যাবিট, এইগুলোকে ত্যাগ করতেই হয়। স্মোকিং একটা জিনিস যেটাতে স্পার্ম মোটিলিটি কমিয়ে দেয়। স্পার্ম তো ডিপোজিট হলো প্যাসেজের মধ্যে, তাকে তো ইউট্রাসের মধ্যে ঢুকতে হবে, টিউবের মধ্যে যেতে হবে, তবে তো সে সেখানে গিয়ে ফার্টাইল করতে পারবে এগটাকে। এই যে জায়গাটা সে ট্রাভেল করবে, তার তো মুভমেন্ট চাই। সেই মুভমেন্টটাই যদি কম থাকে তাহলে চান্স অফ প্রেগনেন্সি ইজ লেস। সেই জন্যে এইটাই, স্মোকিং যদি কেউ করে, আমি প্রথম কথা বলি, ভাই ভেবে নাও, বাচ্চা চাও না স্মোক করতে চাও। কঠিনভাবে বলতেই হয় অনেক সময়, এবং তার সঙ্গে যা একটু ওষুধ বিশুধ আছে। গ্রিট যে সাংঘাতিক ওষুধ আছে সবগুলোকে ঠিক করে দিলাম, সেরকম কিন্তু নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই ইনফার্টিলিটি নিয়ে এলে একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করলে আমার তো মনে হয় 60% সাকসেসফুল হওয়া যায়। তারপরে কিছু পড়ে থাকে, তখন ওই আইভিএফটি, তখন আইইউআই, যে স্পার্মটাকে ওয়াশ করে নিয়ে ইউট্রাসে পুশ করা, যাকে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলে, সেটা ঠিক টেস্ট টিউব বেবি নয়, তখন এইগুলো করা উচিত। তবে হ্যাঁ, অ্যাজ ইউ সেড, তুমি যেটা বললে, বাবা এটা বাড়ছে আজকাল, ইনফার্টিলিটি রেট ইজ অন দ্য রাইজ। পলিসিস্টিক ওভারি, এটা এক্স্যাক্টলি কি অসুখ? পলিসিস্টিক ওভারি ইজ ভেরি কমন আজকালকার দিনে, না? খুব ভালো করেছো, জিজ্ঞেস করেছো, কারণ লোকের মনে এত ভুল ধারণা আছে। প্রত্যেক মাকে বলছি, দয়া করে মেয়েটার দিকে তাকিয়ে দেখুন, 11-12 বছর বয়স থেকে। যদি দেখেন মোটা হয়ে যাচ্ছে, তাকে শুধু পেছনে লেগে থাকুন, রোগা হ। কিছুদিন আগে একটি মেয়েকে দেখলাম, তার 19 বছর বয়স, তার 104 কেজি ওজন। তো প্রথম কথা আমি বললাম, তুমি যখন 40 কেজি ওজন কমাবে, তখন তোমার সঙ্গে ডায়লগ শুরু হবে। আমি কি ইয়েতে এসেছিলাম আপনাকে দেখবো বলে, আমি আজকে দেখে যাও, পরের দিন তোমার সঙ্গে ডায়লগ হবে। 40 কেজি ওজন কমাও। তা এই যে জিনিসগুলো, কারণ একটা লেভেলের পরে না শুধু ডায়েট আর এক্সারসাইজ করে কমানো খুব খুব শক্ত, যদি না প্রচণ্ড মনের জোর থাকে, তা নইলে বেরিয়াট্রিক সার্জারি করো, তোমার আদান স্বামী হতে হবে, স্টমাককে ছোটো করতে হবে অপারেশন করে। তো এটা খুব কমন এখন। তো লোকের যেটা জানা দরকার, এটা কোনো ভয়াবহ রোগ নয়, এই বড় বড় সিস্ট হয়ে যায় না, ক্যান্সার হয়ে যায় না। ইটস এ লং টার্ম ট্রিটমেন্ট, অনেক সময় অনেক দিন ধরে চিকিৎসা করতে হয়। এই ইয়াং ছোটো মেয়েগুলো, 60% মেয়ে বোধহয় এতে ভুগছে। তুমি যদি জিজ্ঞেস করো যে হঠাৎ কি বেড়ে গেল, আমি বললাম হ্যাঁ, আমরা স্টুডেন্ট লাইফে কোথায় এত দেখেছি। তখন আমরা বলতাম স্টাইন-লিভেনথ্যাল সিনড্রোম, একটা দুটো পেলেই তখন যা হয় ইয়াং ডাক্তারদের মধ্যে, এই একটা এলএস সিনড্রোম এসে চল দেখি, সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম, হাউস সার্জন যখন ছিলাম। এই 50 বছর পরে, 50 বছরের প্র্যাকটিসে হই হই করে বাড়ছে। এমন কোনো চেম্বার নেই যেদিন আমার 5-6 জন এরকম মেয়ে এসে ঢোকে না। বেশিরভাগই মোটা, খুব কম থাকে লিন, ইয়েও হয়, রোগা কিন্তু পলিসিস্টিক ওভারিও হয়। তো এই মোটার প্রথম কথা হচ্ছে কিন্তু ওয়েট, এবং সেইটা ওই জন্য বারবার বললাম, মায়েদেরকে তাকিয়ে বললাম যে আগে থেকে মেয়েটার দিকে তাকিয়ে দেখুন, 12 বছর বয়স থেকে কনসাস হন। 19-20 বছর বয়সে এসে বলবেন না যে তাহলে কি হবে ডাক্তারবাবু, বিয়ে দেওয়া যাবে তো, বাচ্চা হবে তো। এর প্রত্যেকটা উত্তর হচ্ছে হ্যাঁ হবে, কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। ওই পলিসিস্টিক ওভারি যাদের হয়, তাদের কি কি ধরনের লক্ষণ বা কি ধরনের সমস্যা দেখা যায়? হ্যাঁ, এরা আসে 2-3-4-5টা জিনিস নিয়ে। অনেকের সবগুলোই থাকে, অনেকের কিছু কিছু থাকে। প্রথম হচ্ছে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা, যেটা বললাম। দ্বিতীয় হচ্ছে পিরিয়ডের কোনো হদিস থাকে না, একবার হলো, 3 মাস পরে আবার হলো, কিংবা খুব ইরেগুলার হলো, কিংবা একবার হলো তো চলতে থাকলো। এই যে ইরেগুলারিটিগুলো, মেনস্ট্রুয়াল প্রবলেমস, এগুলো হয়। মুখে অসংখ্য ব্রণ বেরোচ্ছে, হয়। হেয়ার লস হয়, হিরসুটিজম বলি, এখানে ওখানে দু একটা ব্রেস্টের চারিদিকে একটু লোম গজাচ্ছে, নাভির নিচে যেখানে মেয়েদের লোম থাকে না সেগুলো হচ্ছে। এগুলো অল সিমটম অফ পলিসিস্টিক ওভারি। এইবারে বিয়ের পরে যখন প্রেগনেন্সির চেষ্টা করছে,
অনেক সময় প্রেগনেন্সি হতে অসুবিধা হয়। কেন না, ওভুলেশন যে এগটা বেরোবে সেইটা এদের হতে অসুবিধা হয় পলিসিস্টিক ওভারি থাকার দরুন। দুটো কারণ, একটা পলিসিস্টিক ওভারি থাকার জন্যে, আর একটা হরমোনাল যে চেঞ্জ থাকে, সেই মেল হরমোনটা বেশি থাকে, ডমিনেন্ট হয়, সেই জন্যে এটা হতে পারে। তো তার ট্রিটমেন্ট আছে, সেটা ট্রিটমেন্ট করতে হবে, বাট প্রেজেন্টিং সিমটমস এগুলো। আর কিছু কিছু মেয়েদের অনিয়মিত যে পিরিয়ড এটা হয়ে থাকে, তো এটা কি ধরে নেব যে এটা কি কোনো রোগের লক্ষণ? একটু অনিয়মিত হলে বা মাঝে মাঝে হঠাৎ অনিয়মিত হলেই যে সেটা একটা রোগ তা নয়। আমি তোমায় কয়েকটা এক্সাম্পল দিই। ইয়ং মেয়ে, তার এই বোর্ড এক্সামিনেশন আসছে, সে যে সাংঘাতিক টেনশনের মধ্যে আছে, তাতে তার পিরিয়ড গণ্ডগোল হয়। হঠাৎ মেয়ে বিদেশে যাবে পড়তে, সেখানে কিন্তু এটা হতে পারে। যখন বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ে ঠিক হয়েছে, যখন এই মেন্টাল স্ট্রেস হয়, মানসিক ইয়েটা এত বেশি জড়িত এই মেনস্ট্রুয়েশনের সঙ্গে। কেন বলো তো? মেনস্ট্রুয়েশন ট্রিগার করে হাইপোথ্যালামাস থেকে, একদম ওপর থেকে, তারপর সেটা আসে তার নিচের লেভেলে অ্যান্টিরিয়র পিটিউটারি, সেখান থেকে আসে থাইরয়েডের সঙ্গে কিছু কাজ করে একদম ওভারিতে, ওভারি থেকে হরমোন গিয়ে ইউট্রাসে কাজ করে। ইউট্রাসে যদি প্রেগনেন্সি হয়ে গেল, পিরিয়ডটা হলো না, যদি না হলো সেইটা ওই মেনস্ট্রুয়েশনটা হচ্ছে ইউটেরাস কাঁদছে যে কিছু হলো না। এই যে এন্ডোমেট্রিয়ামটা শেড করছে, একটু একটু ব্লাড বেরোচ্ছে, ইউটেরাস কাঁদছে, সেটা মেনস্ট্রুয়েশন। ভালো বলেছি বলো? থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য। সুন্দর লাগছিল কথা বলতে। তাছাড়া মানুষকে এগুলো তো জানানো দরকার, যে এই যে ভুল ধারণা সেগুলো ভাঙা দরকার। এগুলো সময় পেয়েছি, তারপর চেম্বার শেষ হয়ে গেছে, এটা বসে গল্প করার ছলে অনেক কিছু তো জানানো গেল। আর আপনাদের প্রশ্ন থাকলে ওদের কাছে জানাবেন, পরের বারে আবার হবে। ডাক্তার, লাস্ট কোয়েশ্চেন, যে থার্ড ওয়েভ তো আসছে, তো সেই থার্ড ওয়েভের জন্য যারা মা হবার চেষ্টা করছেন বা যারা মা অলরেডি হয়ে গেছেন, তারা প্রত্যেকেই একটা ভয়ের মধ্যে আসছেন যে এর মধ্যে হসপিটালে যেতে হবে, ডেলিভারি হবে। আপনি সেই মায়েদের কি বলেন? সেকেন্ড ওয়েভে তো এতগুলো মা হলো, উডবি মাদার তো মা হলো আমাদের হাতে, অন্যান্য অনেক ডাক্তারের হাতে। কোভিড হওয়ার পরে এখন আমার কাছে কয়েকজনই প্রেগনেন্ট হয়ে আছেন, টাচউড ভালোভাবে প্রেগনেন্সি গ্রো করছে। আরও ভালো করে আমাদের নজর রাখা দরকার, রাখা হচ্ছে। ভয় পাওয়ার তো এতে কিছু নেই। থার্ড ওয়েভ, সেকেন্ড ওয়েভকেই তো আমরা ঠিকমতো সামলাতে পারছি না। কজন ভালোভাবে মাস্কটা পরছে, কজন দূরত্ব মেনটেন করছে, এইটাই হচ্ছে সব থেকে অজ্ঞতা। আমরা সকলেই মনে করি আমার কিছু হবে না, কিন্তু আমি সবাইকে এক কথা বলি, আমি যদি চোখ বন্ধ করি ডায়মন্ড হারবার রোডের মাঝখানে দাঁড়িয়ে থাকি আর মনে করি আমার কিছু হবে না, তা তো নয় ভাই, একটা গাড়ি এসে তোমাকে উড়িয়ে দিয়ে যাবে। সো ন্যাচারালি এটা আমাদের দায়িত্ব এই সাবধানতাটা নিয়ে চলা। থার্ড ওয়েভ আসবে কি আসবে না, তার কতটা এফেক্ট হবে, নোবডি নোজ। সবটাই কিন্তু গেস ওয়ার্ক চলছে, সত্যি কথা ভাই, সবটাই গেস ওয়ার্ক চলছে। বাট ইফ উই টেক দ্য প্রিকশন, সবাই এক্সপেক্ট করছে তাহলে ঠিক হবে। সব থেকে বড় কথা দেখাও, সব থেকে বেশি এক্সপেডাইট করার মানে দ্রুততার সঙ্গে দেওয়া দরকার ছিল ভ্যাকসিনেশনটা। আমাদের পুরা দেশে এই ভ্যাকসিনেশন নিয়ে এত পলিটিক্স, এত কাণ্ড হচ্ছে, আসলে তো যোগানটাই কম, দেবে কি করে? যে রেটে দেবে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা আসল প্রকিওর করছে, সারা দেশে ছড়িয়ে দেবে, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে না, সেইটা যদি কমপ্লিট করতে হয় দুটো করে ভ্যাকসিন, যারা ভ্যাকসিন পাবার যোগ্য, ইট উইল টেক 2 years। ততক্ষণে তো থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ, ফিফথ ওয়েভ হয়ে কত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হারালাম আমরা ভাই। 800 ডাক্তার হারিয়েছি, বলতে গেলে চোখে জল এসে যাবে। এই তো জীবন, কিন্তু তাই নিয়ে তো লড়ে যাচ্ছে ডাক্তাররা, তাই নিয়ে লড়ে যাচ্ছে। তো তাই আমাদের সাবধানে থাকতে হবে, সবাইকেই সাবধানে থাকতে হবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, নমস্কার।